এবং পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের মাতৃভূমির বিভিন্ন পর্যায়ের ভাইরা, আমরা বিভিন্ন সময় জনস্বার্থে কাজ করি। শুধু আমরা কাজ করি তা না, আমাদের সহযোগী হিসাবে রয়েছেন আমাদের এই অঞ্চলের সাথে সংশ্লিষ্ট তাই কাজে বা অন্যান্য পেশার সাথে এমনি একজন মানুষ, আমাদের বারোয়ালিয়ার ক্যাপ্টেন কাজী আব্দুল হক সাহেব। শুধু যে আমরা আন্দোলন সংগ্রাম করি হাতে জনস্বার্থে তা না, আমাদেরকে কিছু মানুষ সমর্থন সহযোগিতা যুগে দিয়ে আসছেন যৌক্তিকতা। ঠিক আমাদের ভাঙ্গন রোধ নিয়ে আমরা আন্দোলন করি, সেক্ষেত্রে কারো কারো মতো ধারণা যে ভাঙ্গন নদী হাতিয়া নদীর গভীরতা অনেক বেশি, এখানে আমাদের সফলতা নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা আজকে এখন কিছু শুনবো যে আব্দুল হক সাহেবের কাছে, যে আপনি কি মনে করেন যে আমাদের ভাঙ্গন নদে যদি সরকার ব্লক বরাদ্দ দেয় তাহলে আমাদের ব্লক বরাদ্দ বাস্তবায়ন সফলতার মুখ দেখবে? আমি একেবারে নদীর কাছে একজন বাস্তব মানুষ। এই নদীতে আমার অনেক চলা, এই হাতিয়াতে বা এই চট্টগ্রামে বা সন্দ্বীপে এইসব এলাকায় আমার পেশাটাই এরকম আর কি, আমি জাহাজ চালাই। তো আমি এইখানে 10, 15, 20 বছর 30 বছর যাবত এই রুটে ছিল। সেখানে আজকের যে অবস্থা হাতিয়া, আমি যেখানে জাহাজটা নোংর করি, আপনারা একটু হয়তো খেয়াল করলে দেখবেন যে বারোয়ালিয়া জাহাজটা, এখানে আজকের যে গভীরতা, এখানে আরও 5-10 বছর আগে তার অন্তত মিনিমাম 500 গুণ বেশি পানি ছিল। তো এই কম গভীরতাটা অনুমান করে বা এটা বাস্তবতা বোঝা যায় যে এদিকে সিলটেশন হইতেছে। আর নদী যেখানে সিলটেশন হয় সেখানে যদি কোনো রকম নদী ভাঙন রোধের প্রক্রিয়া নেওয়া হয় তাহলে আমার বিশ্বাস যে এখানে ট্যাক্স হইতে পারে। অতীতের চাইতে বর্তমান সময়ে পানির গভীরতা অনেক কম, যথেষ্ট কম এবং আপনার স্রোতের এটা কম, ওটা আমি ঠিক মাপতে পারি না, আমি বলতে পারি না, তবে গভীরতাটা আমি উপলব্ধি করি। আমার যে আমাদের এই ভাঙ্গন নদী ব্লক বরাদ্দের জন্য গভীরতাই মূল বিষয়, গভীরতা মূল বিষয়। এখানে যদি মানে মাটির গভীরতা বেশি থাকলে সেখানে কোনো কিছু ট্যাক্স হয় না। তো সেই অর্থে আমি দেখতেছি যেভাবে হাতিয়ার পার এখন সিলটেশন হয়ে যাচ্ছে বা আশেপাশে যেভাবে নদীর গভীরতা কমতেছে, তাতে এটা মানে ট্যাক্সই বাঁধের জন্য বা ব্লক বরাদ্দের জন্য, ব্লক বাঁধের জন্য এটা একটা উপযোগী পরিবেশ হয়ে আসতেছে বলে আমার ধারণা। আচ্ছা, বর্তমানে আমাদের এই স্লোপটাকে অতীতে বেশি না কম, পাড় থেকে নদীর দিকে স্লোপটা কেমন? ওইটা আমার ঠিক ধারণা হয় না, তবে আমি নদীর পাড়ের যে কাছাকাছি যে অংশটা থাকে এই অংশটা যথেষ্টই পানি কমতেছে, এটা একটা ভালো লক্ষণ বলে আমার ধারণা হয়। এবং আপনারা আরও একটা বিষয় জানবেন যে আমরা এই যে একটা সময় আমরা জাহাজ একেবারে হাতিয়ার টু সন্দ্বীপ একটা ডাইরেক্ট মানে ইস্ট ওয়েস্টে আমাদের চলাচল ছিল। আজকে কিন্তু সেভাবে সিলটেশনের কারণে আমরা এখন সন্দ্বীপকে বাইপাস করে চলতেছি। হাতিয়ার থেকে আমরা মিনিমাম অন্তত 10-15 নটিক্যাল মাইল আমরা ডাউনে যাই এরপর চট্টগ্রাম টাচ করি। তাহলে এটা একটা সিলটেশন একেবারে হাতের খুব কাছাকাছি সিলটেশনটা আসছে। তো এটা থেকে একটা আপনারা রেজাল্ট পাইতে পারেন। এবং পানি উন্নয়ন বোর্ড প্রায় বছরই এরকম জরিপ করে থাকে। রিসেন্টলি এই যে গত শীতেও মনে জরিপ করে গেছে। এই জরিপ রিপোর্টগুলো যদি আপনারা দেখতেন তাহলে এটা একটা পর্যালোচনা পাওয়া যায়। বা পানি উন্নয়ন বোর্ড এইসব বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করে আপনারা জনপ্রতিনিধি অথবা আপনারা বিভিন্ন পেশাগতভাবে আপনারা যারা কাজ করতেছেন তারা যদি এই বিষয়গুলোতে নক করেন, আমার মনে হয় একটা ফ্রুটফুল রেজাল্ট পাইতে পারেন। তো আমরা দেখি আপনার দায়িত্বে ব্যস্ততা ছাড়াও আপনি সামাজিক গণমাধ্যমে খুব সরব মানুষ, এবং হাতিয়ার বিভিন্ন বয়সে নারী পুরুষ আপনার সাথে বন্ধুত্বে অ্যাড আছে। প্রত্যেকে দেখি আপনি জনকল্যাণমূলক কিছু আহ্বান রাখেন। তো সেক্ষেত্রে আপনার বন্ধু বা বান্ধবী যারা হাতিয়ার মানুষ, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তারা যদি আপনাকে ভালোবাসে, আপনি কি আশা করেন তাদের কাছ থেকে? হাতিয়ার এলিট শ্রেণীর এবং গরিব মানুষ সব মানুষেরই আমার টাচ হয়। বিশেষ করে তারা যখন পারাপারে যখন আসে আর কি, আমার জাহাজে আসে, সেখানে ভাঙনের মানুষগুলো বিশেষ করে আমার সবচেয়ে বেশি কাঁদায় যে আমার একজন স্টাফ ছিল এখানে আর কি, এই নলচিরা গ্রামে তাকে দাফন করানো হয়েছে। সেই গ্রামটা বোধহয় আমি আর এখন খুঁজে পেতেছি না। অথচ এই যে একটা বিষয় যে আমার খুব টাচে লাগে যে মুস্তফার নাম, এবং সে মুক্তিযুদ্ধও ছিল। আশ্চর্যের বিষয় যে একটা মুক্তিযোদ্ধাকে যে গ্রামে দাফন করেছে সেই গ্রামটা আজকে নেই। এবং হাতিয়ার এমন অনেক গ্রাম, অনেক এরিস্টেরি। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমার যে পেশাগত যে পরীক্ষা বোর্ডের একজন এক্সামিনার ছিলেন মোহাম্মদ হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, তিনি বাড়িও হাতিয়া, কিন্তু আমি জানি না উনি কোন গ্রামে বাড়ি এবং উনি কোথায় আছে তাও জানি না। ওনার বাড়িটা নিশ্চয়ই নাই। তাহলে এই ভাঙনের মানুষগুলি এরা নিজেরা চেষ্টা করতে পারে এবং সরকারের বিভিন্ন মহল থেকে তারা চেষ্টা করতে পারে। এবং আমি আশা করবো যে হাতিয়ার যে জনপ্রতিনিধি এবং বিভিন্ন মানে সামাজিক মাধ্যমে যারা কাজ করতেছে তারা যদি সম্মিলিতভাবে গভর্নমেন্টের এই সমস্ত বিষয়গুলিতে কাজ করা, নিশ্চয়ই একটা ফ্রুটফুল রেজাল্ট অবশ্যই ভেরি সুন আপনারা পাবেন, এটা আমি আশাবাদী। এবং আপনার পান, এটা আমি চাই। ভাঙন মানুষকে যেভাবে নিঃস্ব করে আপনারা আর নিঃস্ব না হন, এটা আমার চাওয়া এবং পাওয়া। তো আমরা আশা করব ব্যক্তিগতভাবে যারা আমার সাথে অ্যাড আছেন এবং ক্যাপ্টেন আব্দুল হক সাহেবের সাথে অ্যাড আছেন, তারা প্রত্যেকে বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখবেন, যাতে করে আমরা একটি ভাঙ্গনমুক্ত হাতিয়া, আলোকিত হাতিয়া গড়ে তুলতে পারি। সেই ক্ষেত্রে আমরা আশা করব সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে যে যেখান থেকে আসেন সেখান থেকে সাড়া দিয়ে হাতিয়া ভাঙ্গন রোধে আরও সক্রিয় হবেন, যাতে করে একটি দুর্বার আন্দোলন গড়ে ওঠে, যে আন্দোলনে রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষ হাতিয়া ভাঙ্গন রোধে ব্লক বরাদ্দ করতে বাধ্য হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।